This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আপনাদের একটার পর একটা আমরা গ্রাফিক্সে দেখালাম। সেই প্রশ্নগুলো হয়তো অনেকেই মনে করছেন সহজ, কিন্তু উত্তর এখনো জানা নেই। আনসার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড কিনা আমরা জানি না, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে হাওয়া বইছে তা তালিবানি হাওয়া বললে বোধহয় কম বলা হবে। তার কারণ এবার রংপুরে বাতিল করা হলো মহিলা ফুটবল ম্যাচ। গতকাল তারাগঞ্জে আন্তঃজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ হওয়ার কথা ছিল। জয়পুরহাট মহিলা ফুটবল দলের মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী মহিলা ফুটবল দলের। ম্যাচ শুরুর আগেই নির্ধারিত সময় দুই দলের খেলোয়াড়রা মাঠে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তারপর কি হলো আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন, জানতে চাইবো যে কিভাবে এই ম্যাচ এইভাবে তড়িঘড়ি বাতিল করে দেওয়া হলো, কিভাবে ফতোয়া আসলো, কিভাবে নির্দেশিকা জারি হলো, আমি একটু জানতে চাইবো তোমার কাছে বিস্তারিত। দেখো, প্রস্তুতি সারা ছিল। সমস্ত প্রস্তুতি হয়ে যাওয়ার পর দুই দলও উপস্থিত হয়েছিলেন মাঠে, কিন্তু বাদ সাধল কট্টরপন্থীদের ফতেয়া। তালিবানি কায়দায় একেবারেই সেই ছবিটা আমরা দেখলাম যে এই স্টেডিয়ামে কট্টরপন্থীরা ঢুকলেন, তারা বার্তা দিলেন যে মহিলা ফুটবল খেলা হবে না। আর তারপরেই কিন্তু এত ছিল, সমস্ত প্রস্তুতি ছিল, প্রশাসন ছিল, মাঠের আয়োজকরা ছিলেন, তারা কিন্তু কোনো কথা না বলে তারা কিন্তু সরাসরি এই খেলাটাকে বাতিল করে দেন। ফলে একটা ব্যাপার স্পষ্ট, তালিবানি যে ছবিটা আমরা দেখে অভ্যস্ত ছিলাম আফগানিস্তানে, সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ জুড়ে যে ছবি এখন চলছে তার মধ্যে নতুন করে আরো একটা মাত্রা দিয়েছে। ছবি দেখা যাচ্ছে, কেউ বা কারা এসে ফতোয়া জারি করছে, কেউ ফোর্সফুলি ম্যাচ বাতিল করে দিচ্ছে। বাংলাদেশ তো প্রতিবাদও দেখেছে, সেক্ষেত্রে বিশেষ করে খেলা জুড়ে, মাঠ জুড়ে প্রতিবাদ নয় কেন? দেখো, পরিস্থিতিটা বাংলাদেশের এমন জায়গায় পৌঁছেছে যেখানে সরকার এবং এই উন্মত্ত যারা কট্টরপন্থী রয়েছেন তারা কিন্তু এখন মিলেমিশে একাকার। ফলে কট্টরপন্থীদের সঙ্গে সাধারণ মানুষ কিন্তু লড়াই করতে পারে, কিন্তু সেখানে যদি সরকারের মদত থাকে, অর্থাৎ বুঝতে পেরেছি, আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি। কট্টরপন্থীরা এককাট্টা হয়েছে, জোটবদ্ধ হয়েছে, সেখানে সরকারের প্রচ্ছন্ন মদতে বোধহয় এই ধরনের ঘটনা ঘটছে, এবং যারা সত্যি অসহায় তাদের উপর টার্গেটে শিল্পীরাও। আমার সহকর্মী দীপ বলবে। দীপ, একেবারে, এবং বাংলাদেশে একবার একেবারে একের পর এক শিল্পীদের টার্গেট করা হচ্ছে, রেয়াত করা হচ্ছে না বড় বড় মুখেদেরও। এবার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হলো বাংলাদেশের অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওনকে, যিনি সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রীও। এবং শুধু শাওন একাই তো নয়, এছাড়াও বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে। আমার সঙ্গে সুমন কল্যাণ ভদ্র রয়েছেন। সুমন, অভিনেত্রীদের, প্রতিবাদীদের, যুক্তিবাদীদের, শিল্পীদের, গায়কদের যারা গারদে পড়ে তারা প্রতিবাদের ভাষাকে বোধহয় ভয় পায়, ইউনূস সরকারও কি সেই পথেই হাঁটছে? একেবারে দেখো, যে অংশটা এই মুহূর্তে তাণ্ডব লীলা চালাচ্ছে সরকারের মদতে, সেই অংশটা কিন্তু সংখ্যায় খুব কম। কিন্তু যেহেতু প্রশাসনের প্রত্যক্ষ মদত রয়েছে, প্রত্যক্ষ হাত রয়েছে মাথার উপরে, ফলে অনেকাংশেই কিন্তু যারা আম জনতা আছে তারা কিছুটা পিছু হটে থাকছে বা চুপচাপ রাখছে। যেভাবে আমরা দেখেছি যে ৭১-এর ইতিহাসকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য জামাত শিবির উঠে পড়ে লেগেছে, কারণ ৭১-এর ইতিহাসকে তারা কখনোই মানেনি। পাকিস্তানপন্থী সেই জামাতরা কিন্তু এই মুহূর্তে তাণ্ডব লীলা চালাচ্ছে, আর গোটা বিষয়টা ইউনূস সরকার কিন্তু মদত দিয়ে যাচ্ছে। আর এর বিরোধিতা যারা করছেন, আওয়ামী লীগ, সংখ্যালঘু বা শুধু এরাই নয়, যারা প্রতিবাদ করছেন, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং যারা রয়েছেন, যারা কলাকুশলী রয়েছেন, যারা প্রতিবাদ করছেন, তাদের বিরুদ্ধেই সেই একই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। কখনো তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং তাকে কারণে অকারণে ডেকে নিয়ে আসা হচ্ছে। মামলাটা কি? একটাই, দেশদ্রোহিতার। একেবারে তোমার সঙ্গে পরবর্তীতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই আরো কথা হবে, কিন্তু বাংলাদেশে একের পর এক শিল্পী গ্রেপ্তার, সেই নিয়ে কি প্রতিক্রিয়া বিশিষ্ট সাহিত্যিক সুবোধ সরকারের শোনাবো, পাশাপাশি শোনাবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তীর প্রতিক্রিয়াও। এই যে কথাগুলো আমরা বলছি, ওরা প্রচার করছে যে আমরা সব নাকি মিথ্যা দেখায়, ভারতীয় মিডিয়া নাকি মিথ্যা বলে।
তাই এগুলো তো আমরা দেখছি, যা ঘটছে আপনারা তো দেখাচ্ছেন, সমস্ত টিভি চ্যানেলে বসে বসে দেখছি। তারপরেও ওরা বলে যে আমরা নাকি এত বিদ্বেষ যা বলছে না আমরা মিথ্যা বলি। এই যে শাওনকে ধরে নিয়ে গেল, শাওনের উপরের এইরকম অপমান, এরকম অত্যাচার, তিনি নিজে একজন বিখ্যাত শিল্পী, প্লাস তিনি একজন অতি বিখ্যাত এই উপমহাদেশের প্রায় বিখ্যাততম একজন লেখকের তিনি স্ত্রী, তো তাকে এরকম ভাবে অপমান করা হলো, এটা চোখে দেখা যায় না এইসব দৃশ্য। আমার মনে হয় একটা সাংঘাতিক নৈরাজ্য তৈরি হয়েছে বাংলাদেশে। এই নৈরাজ্যকে প্রশাসনিক ভাবে রুখে দেওয়ার, স্তব্ধ করে দেওয়ার বা শান্ত করার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে নেই। ভারত সরকারের যে নীতি একেবারে পরিষ্কার, সুতরাং তোমরা সবকিছু করবে, আমরা যা বলবে তাই মেনে নেবো, তা হয় না। এখানে ওনার স্বাধীনতা আছে, উনি যেটা ইচ্ছে উনি করবেন, সুতরাং আমাদের বাধা দেওয়ার কিছু নেই। একটা বার্তা ইউনিসকে পরিষ্কার বলে দেওয়ার চেষ্টা যে তোমরা যা বলবে আমরা রাজি নই, অর্থাৎ তোমরা যা কিছু করছো আমরা হয়তো তোমাদের সার্বভৌমত্বের কথা ভেবে কিছুই বলছি না, কিন্তু তোমরা তোমাদের লিমিট ছাড়িও না, তাতে কিন্তু বিপদ আছে, এইটাই পরিষ্কার বার্তা। টার্গেটের শিল্পীরা তা তো দেখলেন, কিভাবে টার্গেট তাও দেখলেন। বঙ্গবন্ধু হাসিনা তাদের বাড়িতে ধ্বংসলীলা চলল। প্রাক্তন রাষ্ট্রপতি তিনিও ছাড় পেলেন না। এবার প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেও ভাঙচুর চালানো হলো। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর শুধু নয়, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। একটার পর একটা বাংলাদেশের এই ঘটনা আরো একবার এই প্রশ্ন তুলছে, নিয়ন্ত্রণ হারাচ্ছে ইউনিস প্রশাসন। দেখুন তাদের তাণ্ডব। অন্যদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি, গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি এবং ঢাকা পুলিশের কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতেও হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয়, এমন খবর সামনে আসে। একটার পর একটা ছবি আপনাদের এই মুহূর্তে 6টা আলাদা আলাদা ভিজুয়ালস দেখাচ্ছি। এই 6টা ভিজুয়ালস একসঙ্গে দেখলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে বাংলাদেশে কি রকম তাণ্ডব চলছে, কাদের তাণ্ডব চলছে, ইউনুস প্রশাসনের ভূমিকা নিয়ে কত বড় প্রশ্নচিহ্ন উঠেছে। আপনারা এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। আমাদের জানা নেই নিজের দেশে নিয়ন্ত্রণ ইউনুস হারাচ্ছেন কিনা, আমাদের জানা নেই যে একটার পর একটা এই ধরনের প্ররোচনামূলক ঘটনা আর ইউনুস সরকারের ভূমিকা তাদের মদতের নামান্তর কিনা আমাদের জানা নেই। কিন্তু একদিকে শিল্পীরা, অন্যদিকে রাষ্ট্রনায়করা, পাশাপাশি বাংলাদেশ বলতেই যাদের কথা সামনে আসে, যাদের নাম, যাদের মুখ ভেসে ওঠে, মুজিবুর রহমান, সেই মুজিবুরের বাড়ি, শেখ হাসিনার বাড়িও এই হত্যালীলায় তাণ্ডব থেকে রেহাই পেল না। দেখুন সেই ছবি। ইউনুসের দুর্বৃত্তরা যখন একের পর এক ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে, যখন মুজিবের বাড়ি ধ্বংস করছে, তখন চুপ করে নেই শেখ হাসিনাও। এবার তিনি দেশবাসীর কাছে বিচার চাইলেন। ইউনুস সরকারের আপত্তি উড়িয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি থেকেই গতকাল বাংলাদেশের স্থানীয় সময় রাত 9টায় আক্রান্ত দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন মুজিব কন্যা। কথা বলতে বলতে একসময় কান্নায় তার গলা জড়িয়ে আসে। শেখ হাসিনা ঢাকায় মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার ঘটনায় বিচার চাইলেন এবার দেশবাসীর কাছে। বাংলাদেশবাসীর উদ্দেশ্যে বললেন, আমার বাবা দেশের জন্য তার জীবন বিসর্জন দিয়েছেন, আমি দেশের জন্য জীবনের সবকিছু ত্যাগ করেছি। হে প্রিয় দেশবাসী, এরপর আপনারাই বিচার করুন কি অপরাধ করেছি আমরা। ইউনুসের আপত্তি ছিল, কিন্তু সেই আপত্তি উড়িয়ে দিল দিল্লি। হাসিনার বাক স্বাধীনতায় হস্তক্ষেপের প্রশ্নই নেই, স্পষ্ট বুঝিয়ে দিল নয়াদিল্লি। হাসিনার মুখবন্ধে ইউনুসের আবেদনকে গুরুত্বই দিল না বিদেশ মন্ত্রক। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন শেখ হাসিনা। মুজিবের বাড়ি ভাঙার বিচার চাইলেন বাংলাদেশবাসীর কাছে। বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে তার তীব্র নিন্দাও করেছে ভারত।
পরপর আপনাদের যা ছবি দেখাচ্ছি তাতে এক কথায় বলতেই পারি পদ্মা পাড় অশান্ত। বঙ্গবন্ধু ভবন ধ্বংসের বিরোধিতায় কড়া বার্তা দিয়েছেন নয়াদিল্লি। ধানমন্ডিতে হামলা নিয়ে বিবৃতি জারি করেছে ভারত। শেখ মুজিবের বাড়ি বাঙালির কাছে গর্বের উল্লেখ এই বিবৃতিতে। নয়াদিল্লির জারি করা এই বিবৃতিতে আরও উল্লেখ রয়েছে, দখলদারি নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বঙ্গবন্ধুর এই বাড়ি। এই ধরনের ধ্বংসলীলা কঠোরভাবে নিন্দনীয়। ভারতের নিন্দা, ভারতের কড়া বার্তা বাংলাদেশের দিকে, বাংলাদেশের উদ্দেশ্যে বলা যায়। খুব স্বাভাবিকভাবেই ঘরে বাইরে সমালোচনার মুখে মুজিবের বাড়ি ধ্বংস করা নিয়ে দায়সারা বিবৃতি ইউনূস সরকারের, যেটা কোনো বিবৃতিই নয় বলে অনেকে মনে করছেন। ভাঙচুরের দায় হাসিনার উপরেই চাপিয়েছে ইউনূস সরকার। ধানমন্ডির 32 নম্বরে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে হাসিনার উস্কানিমূলক বক্তব্য, সে কারণেই জনমনে ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ, এমনটাই ইউনূস সরকারের বিবৃতিতে দাবি করা হয়েছে। শেখ মুজিবের ধানমন্ডির বাড়িতে মৌলবাদীদের তাণ্ডব, প্রতিবাদে একগুচ্ছ আন্দোলন কর্মসূচির ঘোষণা আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের। 10 ফেব্রুয়ারি দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক। 17 তারিখ মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। তার পরের দিন 18 তারিখ দেশ জুড়ে হরতালের ডাক দেওয়া হয়েছে। উগ্র জঙ্গিবাদ মুক্ত দেশে করতে কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়েছে ছাত্রলীগের তরফে। বাংলাদেশ অশান্ত, এই নিয়ে কি প্রতিক্রিয়া প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর, দেখাবো আপনাদের। তখন এই বাড়ি ভাঙা হচ্ছিল, আইএসআইএস এর ফ্ল্যাগ উঠছিল ওখানে এবং আল্লাহু আকবর এই নারা দিয়েছিল। এবং আমরা প্রত্যেকে জানি কিছুদিন আগে আইএসআই ডিজি আইএসআই ওখানে ছিলেন এবং তাদের একটা প্ল্যানিং এক্সিকিউশন হচ্ছে। 52 বছর পর যে রাষ্ট্র, যে পাকিস্তান বাংলাদেশকে নির্যাতিত করে 1971-এর আগে, তারা এখন সে বন্ধু দেশ হয়ে গেল এবং পেছন থেকে যে সাপোর্ট আইএসআই দিচ্ছে এবং ইউনিস সরকার, আমি বলবো না চোখ বন্ধ করে আছে, তারা সেই প্যাসেজটা তৈরি করে দিচ্ছে, এই মৌলবাদীদের তৈরি করে দিচ্ছে। এই বাংলাদেশে একটা যে সিরিয়ার দিকে এক পা এগিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু ভারতবর্ষকে সচেতন থাকতে হবে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের নজর রাখতেই হচ্ছে। অশান্ত পদ্মা পার আর বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। বিএসএফ এর জালে এবার আরো 7 বাংলাদেশি। গতকাল গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গি 146 নম্বর বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন মুর্শিদাবাদ থেকে কৌশিক রয়েছেন সহকর্মী টেলিফোন লাইনে। কৌশিক, দেখো, সব থেকে বড় যে কি চিন্তার বিষয়, এরা কিন্তু ভারতে প্রবেশ করার পর জালভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করেছিলেন এবং তারা এর্নাকুলাম জেলায় কিন্তু তারা কাজ করে এসেছেন। 7 মাস আগে ভারতে এসেছিলেন এবং তারপর তারা কাজ করে ফিরছিলেন বাংলাদেশে। সেই সময় কিন্তু বর্ডার পার করার সময় 7 জন বাংলাদেশিকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, সেরকম পাশাপাশি 3 ভারতীয় দালাল যারা এই সব কাজে সহযোগিতা করছিল তাদেরও গ্রেপ্তার করেছে। প্রথমে গতকাল রাতে 146 নম্বর বর্ডার এলাকায় যে জলঙ্গি এলাকা রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে, সেখানে থেকে কিন্তু এই 7 জন বাংলাদেশি এবং 3 জন ভারতীয়কে আটক করে বিএসএফ এবং এরপর জলঙ্গি থানার হাতে তুলে দেওয়া হয়। এবং তাদেরকে যখন আজ কোর্টে নিয়ে আসা হয়, তাদের কাছে জানার চেষ্টা করলে তারা মুখে তারা ভয়ঙ্কর ভাবে বলেন যে আমরা 7 মাস আগে ভারতে এসেছিলাম এবং এর্নাকুলামে কাজ করেছিলাম। তারা নিজে দাবি করছেন, অর্থাৎ তাদের বিষয় তারা ভাবাচ্ছে যে এই বিষয়গুলি তারা কতটা জোরের সঙ্গে তারা এই দেশে ঢুকে যাচ্ছে এবং কাজ করছে এবং 7 মাস আগে এর্নাকুলামে কাজ করে আজ গতকাল রাতে ফেরার চেষ্টা করছিল বাংলাদেশে, সেই সময় গ্রেপ্তার হয়েছে। বুঝতে পেরেছি কৌশিক, অনেক ধন্যবাদ, নজর রাখো।